আওয়ামী লীগের মধ্যে এখন কোনো পলিটিশিয়ান নাই। আওয়ামী লীগের মধ্যে এখন যারা আছে দুর্নীতিবাজ ব্যবসায়ী, তারা হচ্ছে আপনার ওই যে পাপুলের মতন। আওয়ামী লীগের মধ্যে যারা রয়েছে আনারকে, একজন আরেকজন আওয়ামী লীগ আরেকজনকে খুন করছে, একজন আরেকজনের রক্ত শকুনের মতন শুষে খাচ্ছে। এই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি বর্তমানে। আমি বলতে চাই যে আজিজ বেনজিরদেরকে সৃষ্টি করা হয়েছিল আমাদেরকে দমন করার জন্য, হেফাজতকে দমন করার জন্য, জামাতের মানুষকে গুম করার জন্য, বিএনপির হাজারো নেতাকর্মীকে মামলা হামলায় জর্জরিত করে গুম করার জন্য, খুন করার জন্য। এদের যদি মৃত্যু হয়, এদের যদি কবরও দিয়ে দেওয়া হয়, এদের যদি বিদেশের মাটিতে এরা মারা যায় এবং সেখানে কানাডার বেগমপাড়া এদেরকে কবর দেওয়া হয়, বাংলাদেশে যখন গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে, এদের প্রত্যেকের প্রয়োজনে লাশ তুলে এনে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার আসলে বিচার বিভাগের মাধ্যমে তার বিচার নিশ্চিত করা হবে বলে আমি মনে করি। বেনজির বলেন, এখানে আসাদুজ্জামান বলেন, এইখানে আতিয়ার মতিয়ার বলেন, যাদের নামগুলো আসছে, এদের এই যে দুর্নীতি চিত্রগুলো, এগুলো আসার পিছনে সরকারের এক ধরনের ইশারা রয়েছে। সরকারের ইশারা ছাড়া আওয়ামী লীগের এই যে ব্যক্তিবর্গ, আওয়ামী লীগকে যারা সার্ভিস করেছে তাদের বিষয়ে নিউজ হবে, এটি কখনোই সম্ভবপর নয়। এটি আমি বিশ্বাস করি না। কালের কণ্ঠের মতো পত্রিকা, বসুন্ধরা গ্রুপ যার মালিক, সেই কালের কণ্ঠ বেনজিরকে নিউজ করবে, আপনি বিশ্বাস করতে পারেন? এবং এই কালের কণ্ঠ কাদের মালিকানাধীন? বসুন্ধরা কোম্পানির এমডি সায়েম সুবান চৌধুরী প্রধানমন্ত্রীর সাথে একসাথে সৌজন্য সাক্ষাৎ করছে, তার পিতা সৌজন্য সাক্ষাৎ করছে। সুতরাং সেই মালিকানাধীন পত্রিকা আবার বেনজির আহমেদ, যিনি প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন ছিলেন, আওয়ামী লীগের অত্যন্ত আস্থাভাজন, তাকে নিয়ে নিউজ করছে। কোনো কি ইশারা ইঙ্গিত নাই? অবশ্যই আওয়ামী লীগের ইশারা ইঙ্গিতে এগুলো হচ্ছে। অর্থাৎ তাদেরকে ব্যবহার করা দরকার ছিল, ব্যবহার করা হয়ে গেছে, তারা ঘৃণার পাত্র হয়ে গেছে। সুতরাং তাদেরকে এখন ফেলিয়ে দেওয়া। আওয়ামী লীগ এদেরকে টিস্যুর মতন ব্যবহার করেছে। সুতরাং এখন যারা আওয়ামী লীগকে এইভাবে সার্ভিস দিচ্ছে, যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, আমি তাদেরকে বলতে চাই, আপনারা সতর্ক হন, সাবধান হন। আপনারা আওয়ামী মাফিয়া তন্ত্রকে আজকে প্রতিষ্ঠা করার জন্য যেভাবে তাদেরকে সার্ভিস দিচ্ছেন, আপনাদের উচিত শেখ হাসিনাকে অ্যাপ্রিসিয়েট করা, থ্যাঙ্কস দেয়া, ধন্যবাদ দেয়া। এই যে দুর্নীতিবাজদের জন্য শক্ত অবস্থানে যাচ্ছে, জিরো টলারেন্স নিচ্ছে। ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। বেনজির, আজিজ সহ এই যে আসাদুজ্জামান, তাদেরকে তিনি প্রকাশ্যে এনেছেন, প্রকাশ্যে আনার জন্য ইশারা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দিলাম। এবার আমাকে আমার মতো বলতে দেন। দেখেন, আমি যেটা বলছি যে এদেরকে ব্যবহার করে টিস্যুর মতন ছুঁড়ে ফেলিয়েছে। এদেরকে ব্যবহার করে 18 সালে নির্বাচন করেছে, এদেরকে ব্যবহার করে 14তে নির্বাচন করেছে, এদেরকে ব্যবহার করে এই যে বেনজিরকে ব্যবহার করে হেফাজতের আন্দোলন দমন করেছে, হাজার হাজার লাখ লাখ মুসল্লিকে রক্তাক্ত করেছে। এদেরকে ব্যবহার করে হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে। যখন দেখছে এরা পয়সে গেছে, এদেরকে আর কিচ্ছু করা যাবে না, তখন বলছে এদেরকে ডাস্টবিনে ফেলিয়ে দাও, এদেরকে আর লাগবে না। আওয়ামী লীগের রাজনীতি এইরকম, আপনাকে বুঝতে হবে। এখন যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা আওয়ামী লীগের হয়ে সেবা দাসের ভূমিকায় অবতীর্ণ রয়েছে, দেশের গণতন্ত্র হত্যার পিছনে যারা ভূমিকা রাখছে, যারা আজকে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, মিডিয়ার স্বাধীনতা হরণ করেছে, যারা বাংলাদেশকে একটি কর্তৃত্ববাদ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ভূমিকা রেখেছে, তাদের প্রত্যেকের অবস্থান এই আজিজ এবং বেনজিরের মতন। আওয়ামী লীগই করবে, আমাদের করা লাগবে না। সুতরাং টিস্যুর মতন ইউজ হয়েন না। আপনার একজন পুলিশের আইজিপি হওয়া মানে কি? আপনি দেশের বুকে, দেশের মানুষের মাঝখানে আপনি বুক ফুলিয়ে চলবেন, অথচ একজন পুলিশের আইজিপি কে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনি দেখেন সিনা বাবু যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে, তাকে দিয়ে বাতিল করলো, আবার তাকে লাথি মেরে দেশ থেকে পাঠিয়ে দিল। এই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। আজকে সরকারি কর্মকর্তা শেখ হাসিনার, এটা হচ্ছে শেখ হাসিনার হ্যান্ড against corruption, all kind of corruption, against all kind of corrupted persons, okay? বাইরে এইটা হলো আওয়ামী লীগের রাজনীতি, টিস্যুর মতন ব্যবহার করা, প্রয়োজনে ব্যবহার করো, প্রয়োজন শেষ ছুঁড়ে ফেলে দাও ডাস্টবিনে। এটা আওয়ামী লীগের রাজনীতি, আপনি এটা বোঝেন না কেন? এখন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের যে আওয়ামী লীগের মধ্যে কোনো করাপ্টেড পারসন স্থান নেই, যেটা মাননীয় প্রধানমন্ত্রী। প্রথম আলো পত্রিকায় নিউজ হয়েছে আওয়ামী লীগের 80% আমলা এবং ব্যবসায়ী। আওয়ামী লীগের মধ্যে এখন কোনো পলিটিশিয়ান নাই। আওয়ামী লীগের মধ্যে এখন যারা আছে দুর্নীতিবাজ ব্যবসায়ী, তারা হচ্ছে আপনার ওই যে পাপুলের মতন। আওয়ামী লীগের মধ্যে যারা রয়েছে আনারকে, একজন আরেকজন আওয়ামী লীগ আরেকজনকে খুন করছে, একজন আরেকজনের রক্ত শকুনের মতন শুষে খাচ্ছে। এই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি বর্তমানে। আজকে 23শে জুন আমি আপনার সাথে একটা জায়গায় একমত, সেটা 1949 সালে যে আওয়ামী লীগ মৌলানা আব্দুল হামিদ হাত ধরে, বঙ্গবন্ধুর হাত ধরে যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল, আজকে কি সে আওয়ামী লীগ আছে? আজকে আওয়ামী লীগ একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। দেখেন, খোঁজ নেন, আজকে কোথায় কোথায় একটি পরিবারের এমপি মন্ত্রী কোথায় কোথায় রয়েছে। আজকে আওয়ামী লীগের সেই গণমানুষের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানিয়ার আপনার সেই সোহরাওয়ার্দীর দল না, আজকে সেই
বঙ্গবন্ধুরা মিলে একসাথে যে গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠা করেছিল, ভাসানির কথা বলছেন, গণতান্ত্রিক দল হিসেবে ভাসানী নয়, শেষ করছে, আসি, আপনি 100% কর্তৃত্ববাদী দল হিসেবে আওয়ামী লীগ বাংলার বুকে তাদের নতুন ভাবে আবিষ্কার করেছে। আসছি। আপনি তথ্য নেন, আপনি ভাসানির রেফারেন্স দিবেন না। ভাসানী 1957 এ, আচ্ছা, আপনি বলবেন জি, বলবেন জি, রাশিদ খান শেষ করবেন প্লিজ। হ্যাঁ, তো সেটাই উনি বললেন ভাসানীর রেফারেন্স দিবেন না। ভাসানী 1975 সালে বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। দেখেন, মৌলানা ভাসানী বাংলাদেশে আরেকটা পয়েন্ট ঢুকেন না প্লিজ, একটা এই জায়গাটাতে থাকি, এই জায়গাটা জনাব রাশেদ, এখন আপনি কি মনে করেন কিনা যে সরকারের অধীনে যেভাবে এই যারা দুর্নীতিবাজ তাদের বিষয়গুলি যেভাবে সামনে আসছে, এতে সরকারকে আসলে কতটুকু আগ্রহী বলে মনে করেন তাদেরকে সর্বোচ্চ বিচারের সম্মুখীন করার? সরকার ছাড় দিবে না জিরো টলারেন্সের ক্ষেত্রে, কোনো ধরনের কে বড় কে ছোট এটা দেখা হবে না, জনাব ওবায়দুল কাদের স্পষ্ট করে বলেছে। কিন্তু তবু আপনারা বলছেন যে সরকারের প্রশ্রয়ে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে, তাহলে এটা শেষটা পরিণতিতে কি হবে বলে মনে করেন? একদম দুই লাইনে শেষ করুন। জি, দেখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলছেন যে আজিজ বেনজির আমাদের সৃষ্টি না এবং তাদের অপরাধের দায় আমরা নিব না। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে পুলিশের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে যে ধরনের দুর্নীতি সংবাদ প্রকাশিত হচ্ছে সেগুলো অনুমান নির্ভর, এবং একই সাথে পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে বক্তব্য আসছে এই দুর্নীতিবাজ পুলিশদেরকে রক্ষা করার জন্য তারা বক্তব্য দিচ্ছে। অর্থাৎ দেখেন, আওয়ামী লীগের একজন মন্ত্রীর সাথে আর একজন মন্ত্রীর বক্তব্য নয়, কেউ রক্ষা করতে চায়, কেউ দায় নিতে চায় না, নানান ধরনের বক্তব্য আসছে। আমার যেটি ব্যক্তিগত অবজারভেশন, যেহেতু আমেরিকাকে দেখাইতে হবে, ইউরোপকে দেখাইতে হবে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছি, আমরা এদেরকে কোনো আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না, সুতরাং লোক দেখানো এই কাজগুলো করতেছে, তাদের দুর্নীতিগুলো সামনে আনতেছে, নিউজ করতেছে, এবং তাদেরকে অন্যদিকে ওই এয়ারপোর্টে সুন্দর করে কোলে তুলে নিয়ে যে বলছে, বাবা এবারে এয়ারপোর্ট থেকে তুমি পালিয়ে চলে যাও, তোমাকে আমরা এতক্ষণ যা হয়েছে মাফ করে দিয়েছে, এবার বিদেশে কানাডায় যাও, দুবাইতে যাও। এইভাবে তাদেরকে কিন্তু ওই যে দেশের বাইরে তারাই কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যেতে সহযোগিতা করছে। এই বেনজির আহমেদ কিভাবে সম্ভব, যার পিছনে 12 জন প্রশাসনিক কর্মকর্তা ছিল, 9 জন পুলিশ এবং 3 জন আপনার আনসার, সে কিভাবে পালিয়ে গেল? যেখানে আমার মতন মানুষ, আমাকে 4-5টি বছর ধরে আমাকে পাসপোর্ট দেওয়া হয় না। আমার এর আগে আমেরিকান এম্বাসির যে ILVP প্রোগ্রাম, সেখানে আমি আমন্ত্রিত হয়েছিলাম, শুধুমাত্র আমি পাসপোর্ট পাইনি, এই কারণে আমি যেতে পারি নাই। তো দেখেন, আমাদেরকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না, বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। আমি ওনাকে একটু সহযোগিতা করছি, সেটা হচ্ছে আপনার যদি পাসপোর্ট, যদি আপনি একজন স্বাধীন দেশের নাগরিক, আপনার পাসপোর্টটা আটকে রাখার কারো অধিকার নাই। যদি এরকম কোনো অথরিটি যদি আপনার পাসপোর্ট যদি আটকে রাখে, আপনি হাইকোর্টে আসেন, একটা রিট করেন। কিছুদিন আগে হাইকোর্টে গিয়েছি, অনেক কিছু করা হয়েছে, রিট করা হয়েছে, সবই করা হয়েছে, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তা আমি অন্য প্রসঙ্গে শুনানি করেন। ঠিক আছে জি, আমি আসছি, আমাকে শেষ করতে দেন। দেখেন, বিএনপির নেতা হাফিজউদ্দিন আহমেদ, মোয়াজ্জেম হোসেন আলাল, তারা হাইকোর্ট থেকে জামিন প্রাপ্ত, তাদের নামে কোনো এই মুহূর্তে তারা ওয়ারেন্টভুক্ত আসামি না। তারা ইন্ডিয়ায় চিকিৎসা নিতে যেতে চেয়েছিলেন, তাদেরকে যেতে দেওয়া হলো না, পরবর্তীতে আবার হাইকোর্টের অনুমতি নিয়ে তারপরে যাওয়া লাগলো। কিন্তু একজন বেনজির, যার বিরুদ্ধে এই ধরনের তদন্ত হচ্ছে, দুদক তদন্ত করছে, তিনি যে কোনো সময় পালিয়ে যেতে পারেন, তাকে কেন হাইকোর্টের মাধ্যমে রুল জারি করা হলো না যে তিনি এই মুহূর্তে বিদেশ যেতে পারবেন না? যখন আনভির, বসুন্ধরা কোম্পানির আনভির এমডি, তার বিষয়ে যখন ধর্ষণ মামলা সামনে আসলো, আমরা দেখলাম হাইকোর্টের পক্ষ থেকে বলা হলো যে তিনি বিদেশ যেতে পারবেন না। কিন্তু এই যে কুখ্যাত বেনজির, কুখ্যাত আজিজ, এদের বিরুদ্ধে হাইকোর্টের পক্ষ থেকে কেন রুল জারি করা হয় না? অথচ আমরা বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমরা কেন সিনাবাবুকে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করা হলো, কেন তাকে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করা হলো? যখন আমরা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করি, তখন আমাদেরকে হাইকোর্টে ডাকা হয়, আমাদের জবাবদিহিতা চাওয়া হয়। তো এই হচ্ছে অবস্থা আজকে বাংলাদেশের মানুষের। আমার মনে হয় না যে তাদের স্বাধীনতা বলে কোনো কিছু আছে। আজকে বাংলাদেশের মানুষের স্বাধীনতা বলতে আমরা বুঝি আওয়ামী স্বাধীনতা। যারা আওয়ামী লীগ করবে তারা ভালো থাকবে, আর যারা আওয়ামী লীগ করবে না তারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় হয়ে নির্যাতন নিপীড়নের শিকার হবে। আমি মনে করি আজকের বাংলাদেশের সব থেকে বেশি সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে ভিন্ন মতের মানুষ, বিএনপি জামাত সহ আমরা যারা রয়েছি, আমরা আজকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় হয়ে গেছি। অন্যদিকে যাদেরকে সংখ্যালঘু সম্প্রদায় বলা হয়, তারা আসলে প্রকৃতপক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন করা হয় বলে বলা হয়, সে ধরনের নিপীড়ন তাদের উপর নাই। প্রকৃত নিপীড়নের শিকার এদেশে আমরা হচ্ছি, আমাদের কোনো স্বাধীনতা নাই। সুতরাং এই জায়গা থেকে আমি বলতে চাই যে আজিজ বেনজিরদেরকে সৃষ্টি করা হয়েছিল আমাদেরকে দমন করার জন্য, হেফাজতকে দমন করার জন্য, জামাতের মানুষকে গুম করার জন্য,
বিএনপির হাজারো নেতাকর্মীকে মামলা হামলায় জর্জরিত করে গুম করার জন্য, খুন করার জন্য আজকে তাদেরকে ব্যবহার করা হয়েছে এবং তাদেরকে এখন বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করছে। এদের কোনো বিচার হবে না ভাই, এদের কোনো বিচার হবে না। তবে এতটুকু বলতে চাই, এদের বিচার আমরা করব। এদের যদি মৃত্যু হয়, এদের যদি কবরও দিয়ে দেওয়া হয়, এদের যদি বিদেশের মাটিতে এরা মারা যায় এবং সেখানে কানাডার বেগমপাড়ায় এদেরকে কবর দেওয়া হয়, বাংলাদেশে যখন গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে, এদের প্রত্যেকের প্রয়োজনে লাশ তুলে এনে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার আসলে বিচার বিভাগের মাধ্যমে তার বিচার নিশ্চিত করা হবে বলে আমি মনে করি। বাংলাদেশে গণতান্ত্রিক স্পেস তৈরি হলেই এরা প্রত্যেকে জবাবদিহিতার আওতায় আসবে, আইনের আওতায় এদের প্রত্যেককে আনতে হবে। সেই কাজের জন্য আমরা সংগ্রাম করছি এবং আমরা দৃঢ় বিশ্বাস করি হয়তো আমাদের আন্দোলনটা একটু দীর্ঘমেয়াদী হচ্ছে, তবে যারা প্রকৃত পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থাকে তারা কখনোই পরাজিত হয় না। বিজয় আমাদের হবে। যারা এখন এই ফ্যাসিবাদতন্ত্র বাংলাদেশে কায়েম করেছে তাদের পরাজয় নিশ্চিত, নিশ্চিত এবং নিশ্চিত। ধন্যবাদ।